শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পতন দেখার জন্য অধীরা আগ্রহে রাতের পর রাত জেগে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক মাইকতে বলবেন। আসলে আপনারা সবাই জানেন বিগত 15 বছর যাবৎ অবৈধ সরকার কিভাবে অবৈধভাবে শাসন করে যাচ্ছে এবং এখন তাদের বর্তমানে এমন অবস্থায় চলে গেছে দেশের ছাত্রদের অন্যায়ভাবে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুমের মতো কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমি সারওয়ার রয়েছি সাথে, আমার সাথে রয়েছেন জুলকারনাইন জুমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং এই পরিস্থিতি সমগ্র বাংলাদেশ সহ বহির্বিশ্বের সমগ্র বাঙালি আমরা যে যেখানে বসবাস করছি সকলকে ভাবিয়ে তুলেছে। সবাই একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে দেখিনি। এই অবস্থায় আজকে আমি দাঁড়িয়ে আছি লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে, যেখানে সহস্রাধিক হাজার হাজার সাধারণ জনতা তারা সমবেত হয়েছেন শুধুমাত্র আজকে বাংলাদেশে কি হচ্ছে সেটি না জানার কারণে। অনেকেই বাংলাদেশের সাথে একেবারে বিচ্ছিন্ন হয়ে আছেন। অনেকেই বলতে কি আমরা প্রায় 100% যারা প্রবাসে আছি, আমরা আমাদের আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করা যেমন সম্ভব হচ্ছে না, অনুরূপভাবে বাংলাদেশের অভ্যন্তরে কি হচ্ছে সেখানে স্বৈরাচারী সরকার কি অবস্থার অবতারণা করেছে এর কোনো কিছুই জানা কারো পক্ষেই সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমরা এসেছি লন্ডন ট্রাফালগার স্কোয়ারে। আমার সাথে রয়েছেন জুলকারনাইন জুমা, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম জুমা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, বাট মন ভালো নেই। আপনি কোথায় থেকে এসেছেন? আমি ইংল্যান্ডের নরউইচ থাকি, আমি নরউইচ থেকে আসছি। জুমা ভাই, নরউইচ অনেক দূর থেকে আপনি এসেছেন। আপনার বর্ণনাতে গত সপ্তাহ দিন থেকে বাংলাদেশের যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি, এই অবস্থায় আপনার অভিজ্ঞতা কি বলছে যে এই মুহূর্তে কি হতে পারে, এবং আপনি কি আপনার আত্মীয় স্বজন বা পরিবার পরিজন বন্ধু বান্ধব কারোর সাথে আদৌ যোগাযোগ হয়েছে কিনা? জি, আপনার শেষ প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই। আমি এখন পর্যন্ত আমার কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। আনফরচুনেটলি বাংলাদেশে আমরা কাউকে পাচ্ছি না, বিশেষ করে আমাদের বন্ধু বান্ধব এবং রাজনৈতিক কলিগ যারা আছেন, আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না এই মুহূর্তে। আর বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে আসলে একটা নীরব অভ্যুত্থান হয়ে গেছে। আমাদের লোকজন যেভাবে, বিশেষ করে সাধারণ জনগণ এই কোটা সংস্কার আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন শুরু করেছে এবং এইসব হত্যাকাণ্ডের পর যেইভাবে জনগণ নেমে এসেছে স্বতঃস্ফূর্তভাবে, এতে আমরা মনে করি শেখ হাসিনা আসলে বাংলাদেশে রাজনীতি করার, এমনকি বাংলাদেশের ক্ষমতায় থাকার নৈতিক কোনো শক্তি আর তার নেই এবং নৈতিকভাবে উনি পরাজিত হয়েছেন। কিন্তু জুমা ভাই, আমি এখানে মাঝখানে আপনাকে একটি পরিপূরক প্রশ্ন করে বসি। এই যে কথাগুলো আপনারা বলছেন বা অনেকেই প্রতিপক্ষ হিসাবে এই কথাগুলো বলেই যাচ্ছেন, এই অনুরূপ কথাগুলোই কিন্তু আমরা হেফাজতের ঘটনা থেকে শুরু করে সেই 13-14 সংগ্রামকালীন সময় আমরা অনেকের মধ্যে এই কথাগুলো শুনেছি যে এখনই তার পতন হবে, আর কোনো উপায় নেই, কিন্তু আমরা তো দেখছি না সরকারের কোনো পরিবর্তন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের সময় বিশেষ করে বিগত 14-15 বছরের রিজিমে শুধু একটা ঘটনা ঘটে নাই। এর আগে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, হেফাজতে ইসলামে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, 18 সালে নির্বাচন হয়েছে। নির্বাচন কিভাবে হয়েছে আপনারা জানেন, সবকিছুই আপনারা সাংবাদিক হিসেবে অবলোকন করেছেন এবং পর্যবেক্ষণ করছেন। তবে কখনোই এইভাবে গভর্নমেন্ট কখনো কারফিউ জারি করে নাই, সেনাবাহিনী রাস্তায় নামায় নাই। সুতরাং এই হিসাবে আমরা বলতে পারি কারফিউ সবসময় একটা লাস্ট রিসোর্ট। আপনারা জানেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শেষ অস্ত্র হিসাবে সে করেছিল, এই আপনার আর্মিকে নামিয়েছিল এবং কারফিউ দিয়েছিল। বাট আমরা মনে করছি এটাই তার জন্য শেষ, এবং এই রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা কোনোভাবেই আর আমার কাছে মনে হচ্ছে না সে আর টিকে থাকতে পারবে। যদিও কিছুদিন অস্ত্রের বলে, মানুষকে হত্যার বলে যদি কিছুদিন থেকেও থাকে, নৈতিকভাবে সে আর কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। গণহত্যার পর এটা আজকে বাংলাদেশের মানুষ পরিষ্কার করে দিয়েছে। কারণ যারাই নেমেছে, আপনারা দেখেছেন প্রথম যে কয়েকদিন বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু ছিল, আমরা বিশ্ব থেকে দেখেছি খালি হাতে লাঠি নিয়ে মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা লাঠি নিয়ে নেমেছে, ছেলেরা নেমেছে, স্কুল পড়ুয়া ছেলেরা মারা গিয়েছে গুলিতে এবং কলেজ পড়ুয়া মারা গিয়েছে, ছাত্রলীগের গুন্ডারা নৃশংসভাবে তাদের কুপিয়েছে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে, এবং আরেকটি কথা,
গোটা বাংলাদেশে এখন একই স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু এই বিষয়ে আমার একটি প্রশ্ন রয়েছে জুমা ভাই, সেখানে হচ্ছে যে আমরা দেখেছি সরকার পক্ষ থেকে এবং সরকারকে যারা পৃষ্ঠপোষকতা করেন এই ধরনের বিভিন্ন মিডিয়া এবং ব্যক্তিবর্গ এই শব্দটির একটু ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন যে আসলে প্রধানমন্ত্রী এই অর্থে বা এইভাবে এই কথাটি বলেননি। আপনিও কি অপব্যাখ্যা দিচ্ছেন নাকি তাদের ভিন্ন অর্থের সাথে আপনি? আমি কোনো অপব্যাখ্যা দিতে চাচ্ছি না, ওনাদের হয়তো একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে উনার যে ভাবভঙ্গি এবং ইগনোর করার যে মানসিকতা, কোনো কিছু হলেই কাউকে আপনি রাজাকার বলে ট্যাগ লাগিয়ে গোটা জাতিকে উনি বিভক্ত করে ফেলেছেন। এটাই হচ্ছে মূল কারণ। বাংলাদেশে অধিকারের কথা যে বলে, ভোটের অধিকারের যে কথা বলে, ভাতের অধিকারের কথা যে বলে, তাকেই উনি রাজাকার হিসাবে ট্যাগ করে দিয়ে গোটা জাতিকে আজকে একপাশ করে দিয়ে উনি তথাকথিত মাত্র 7% নিয়ে এখন বেঁচে আছেন। ওকে, আপনাকে আরো দুটি প্রশ্ন করব। এই দুটি প্রশ্নের প্রথমটি হচ্ছে যে এখন আমরা জানি যে রায় হয়েছে, আপনার কাছে কোনটির প্রাধান্য বেশি? এই রায়ের উপর ভিত্তি করে সন্তুষ্ট থাকা নাকি যে শত শত শিক্ষার্থীরা তাদের জীবন দিয়েছে, দুটির কোনটি? দেখুন, রায় কোর্ট দিয়েছে, এটা বাংলাদেশের একটা আদালত রায় দিতেই পারে, কিন্তু এর আগে যখন হয়েছিল আমরা অলরেডি শতাধিকের উপরে আমরা মানুষ হারিয়ে ফেলেছি। এই হত্যাকাণ্ডের দায় প্রথমে উনাকে স্বীকার করতে হবে। এই যারা এই আন্দোলনে গিয়ে মারা গেল তাদের জীবনকে আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন? তাদের জীবনের প্রতিদান কি দিবে শেখ হাসিনা? এই বিষয়ে আমরা কিছু জানি না। সুতরাং আজকে রায়, আজকে কোর্টে আজকে কোনো আর ইস্যু থাকে নাই। এখন একটাই ইস্যু হচ্ছে এই খুনের বদলা শেখ হাসিনার বিরুদ্ধে নিতেই হবে এবং স্বৈরাচারকে আর বাংলাদেশের কোনো রাষ্ট্র ক্ষমতায় রাখা যাবে না। শেষ প্রশ্ন হচ্ছে, আমরা এই রায়টি পূর্ণাঙ্গ কপি যেটি সেটি আমরা অনুলিপি পড়েছি এবং সেখানে খুব সুস্পষ্টভাবে দুটি লাইনে একটি কথা লেখা আছে যে আদালত চাইলে যে কোনো সময় এই রায়টির পরিবর্তন করতে পারে, সংখ্যা বৃদ্ধি অথবা কমাতে পারে। এই প্রেক্ষিতে আপনি কি মনে করেন যে এই রায়টি শুধুমাত্র একটি অস্থায়ীভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সংযত করার জন্য বা ধরে রাখার জন্য এই রায়টি দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার ঘুরে ফিরে আবার সেই পুরনো রায়ের দিকে যায় কিনা এটি বলে? এটা একটা লোফল রেখে দেওয়া হয়েছে এর ভিতরে। কারণটা হচ্ছে এটা, দেখুন অলরেডি নারী কোটা যাদের ছিল তাদেরকেও বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং আগামীকালকে যে নারীবাদীদের রাস্তায় নামবে না এই দাবি নিয়ে যে আমাদেরকে কেন কোটা থেকে বঞ্চিত করা হলো, এটাও কেউ জানে না। তো সুতরাং আমরা মনে করি যে সেটা একটা প্রহসন এবং এটা লোক দেখানো। এবং ওরা তো বলে নাই ছাত্র আন্দোলন যারা করেছে আমাদেরকে 93% আমাদেরকে দিতে হবে। ওদের ছিল আমরা ন্যায্য একটা কোটা চাই যাতে করে আমরাও যাতে বাংলাদেশের চাকরিতে সুযোগ পাই। কিন্তু তড়িগড়ি করে বিশেষ করে একটা আইওয়াশ করার জন্যই এই ধরনের একটা রায়, এবং এই রায়টা যে গণভবন থেকে এসেছে এটাও তা প্রমাণ করে দিয়েছে এটা গণভবন থেকে রায়টা এসেছে। ধন্যবাদ জুলকারনাইন জন্য আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সুদূর নরউইচ থেকে আগত জুলকারনাইন জুমা ভাইয়ের সাথে। আমার সাথে আরেক ভাই রয়েছেন। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল, আমার বাড়ি বাংলাদেশ রাজবাড়ী ডিস্ট্রিক্ট পাংশা থানা। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে যখন ছিলাম তখন জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তারপরে অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়ে আমি এই দেশে চলে এসেছি। আপনি আজকে এখানে এসেছেন, আপনি জানেন যে এটা একটি অরাজনৈতিক ইস্যু। আপনি কোন পরিচয় আপনি এখানে এসেছেন? আমি এখানে পরিচয় নাকি অরাজনৈতিক? আমি এখানে অরাজনৈতিক পরিচয়ে এসেছি, কারণ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আজ এসেছি। এখানে কোনো রাজনৈতিক সাইনবোর্ড লাগিয়ে আজ আসিনি। আমি আপনার সাথে আবার কথা বলবো। আমাদের এবং আপনাদের নেতা মালিক ভাই এখানে আসছেন, আপনি এখানে থাকেন আমার সাথে। আমরা একটা কথা বলবো। এখানে বিএনপির মালিক ভাই আসেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে পেয়েছি এখানে মালিক ভাইকে। মালিক ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার প্রথম প্রশ্নই হচ্ছে যে আমরা জানি যে এটা একটি অরাজনৈতিক ইস্যু এবং আপনি একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তি। আপনি কি এখানে রাজনৈতিক পরিচয় নিয়ে আসছেন নাকি অরাজনৈতিক ইস্যুতে এসছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসছি একজন পিতা, আমি আসছি একজন গ্র্যান্ড ফাদার। আমাদের চিলড্রেন বাংলাদেশে ছাত্ররা কোটা সংস্কারে আন্দোলনে তারা মোর দেন 1000 পিপুল তারা আত্মাহুতি দিয়েছে। তাদের আত্মার সাথে যাতে বিশ্বাসঘাতকতা না হয়, এটার যাতে বিচার হয়। 100 লাশের পরিবর্তে আজকে দেখা যায় যে কোর্টকে ব্যবহার করে ফেক একটা স্টেটমেন্ট ইস্যু করেছে হাসিনা, এবং আবার বলেছে যে এটা চাইলে গভর্নমেন্ট নিয়েও নিতে পারে। অর্থাৎ বাংলাদেশে আইনের কোনো শাসন নাই। বাংলাদেশের কোর্ট পরামর্শী রায় হাসিনা যা বলে
তাই বাংলাদেশের কোড বলে। আমি বলতে চাই, আজকে আমি আবার আমার দলকেও রিপ্রেজেন্ট করছি এই জায়গায়, বিকজ অফ দি ব্রিটিশ বাংলাদেশি, আমরা ব্রিটিশ বাংলাদেশি। এবং গতকালকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি এক দফা আন্দোলনের দাবি জানিয়েছেন। আজকে আমরা এইসব বিচারের জন্য বাংলাদেশে ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে শেখ হাসিনা। আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। আমাদের মাতৃভূমি, আমাদের দেশ, এটা আমরা অর্জন করেছি। মালিক ভাই, আমরা আজকে আমার মনে হয় আজকে প্রথমবারের মতো আমি এটিএন বাংলার যে একটা সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখেছি যে সরকার পক্ষ থেকে বা তাদের পৃষ্ঠপোষক যারা আছেন তারা এটি প্রমাণ করার চেষ্টা করছেন যে গত ৩-৪ দিনে বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান ছিল সেখানে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরে এক ধরনের মুসিবত নেমে আসছে এবং তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন যে সরকার কোনো কিছু হলেই রাজনীতি টাক লাগিয়ে দেয়, এই ক্ষেত্রে কি তারা এটি সঠিক করছে নাকি আপনারা মনে করেন যে এই জিনিসটি ভুল এবং এটি সম্পূর্ণ একটা অরাজনৈতিক ইস্যু ছিল, এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই? প্রথম হচ্ছে, এই সরকার আপনার 2014 সালের পর থেকে আজ পর্যন্ত ইলিগেল, সরকারটাই অবৈধ। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কিছুই নেই। মধ্যরাত্রে যে দেশে বাংলাদেশের নির্বাচন হয়, পুলিশে নির্বাচন করে। উদাহরণস্বরূপ আজকে দেখেন, আজকে মাফিয়া উনি টাইটেল পেয়েছেন। কোন দেশের প্রধানমন্ত্রী মাফিয়া টাইটেল পায়? সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আজকে 1000 কোটি টাকার মালিক। এটা আজকে পুলিশের আইজি বেনজির 1000 কোটি টাকার মালিক। আজকে পুলিশের কমিশনার আসাদ সহ পুলিশ আজকে যে কারণে, এই কারণে তারা পুরস্কার হিসাবে আজকে তারা হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ডলার তারা বাংলাদেশকে লুট করে নিয়ে যাচ্ছে, আর হাসিনাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে। মালিক ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হচ্ছে, এই মুহূর্তে গত কয়েকদিন থেকে বাংলাদেশের মানুষজন অনেকটা অন্ধকারের মধ্যে থাকছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, কোনো ধরনের কোনো টেলিফোন সংযোগ নেই, কোনো কিছু নেই। এমন অবস্থায় আমরা বা আপনারা সবাই কেউ কিন্তু পরিবার পরিজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি না। এই অবস্থায় আমরা প্রবাস থেকে কি করতে পারি, এর কোনো আপডেট আছে কিনা, যে কবে পর্যন্ত এই সংযোগ ব্যবস্থা পুনরায় বিচ্ছিন্ন থেকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে? এটা আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে একটা কালো অধ্যায়, একটা জেনোসাইড। তারা কারফিউ দিয়ে মানুষকে, সাংবাদিকরা যাতে রাস্তায় না আসতে পারে, এটা গণহত্যা করছে এবং গণগ্রেপ্তার করছে, এবং এটা একটা সরকারের একটা নোংরা পলিসি। এখানে আমি মনে করি বাংলাদেশের কিছু উচ্চবিলাসী সেনা কর্মকর্তা, ডিবি পুলিশ কর্মকর্তা এবং ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে, বিকজ ভারত বলেছে হাসিনার পাশে আছে। ওইটা দুঃখজনক। এবং আমি জানি না, গত 4 দিনে দেশের সাথে কোনো যোগাযোগ আমিও পাচ্ছি না, আমাদের সন্তানদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমি জানি না হাউ মেনি পিপুল কিল এট দি মুভমেন্ট, মেবি মোর দেন 10,000, মেবি মোর দেন 50,000, মেবি মোর দেন 100,000, বিকজ এইটা আমরা বলতে পারবো। কিন্তু এই যে হেফাজতের কয়েক হাজার মানুষকে হত্যা করেছিল, আজ পর্যন্ত এটার বিচার হয়নি। কিন্তু আজ বিজেপি প্রধান তিনি বলেছেন যে এগুলো সবই অপপ্রচার এবং এগুলো তদন্ত করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী এবং যারা প্রপাগেট করছে তাদেরকে খোঁজা হচ্ছে। যে বিজেপি বলে যে রাস্তাঘাটে বিএনপি বা বিরোধী দল পেলে গুলি করতে হবে, বিজেপির প্রধান তো বলেছিল। এই এদের কাছ থেকে কিসের তদন্ত? আজকে বিডিআর মেসাগারের তদন্ত কোথায় যদি এটা বলি? এই জেনারেল ব্রিগেডিয়ারদেরকে হত্যা করলো, কর্নেলদেরকে হত্যা করলো, আজকে তাদের বিচার কোথায়? আজকে 700 ন্যাশনাল লিডার ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 700 গুম করেছো তোমরা, এইটার তদন্তর রিপোর্ট কেন আজ পর্যন্ত আসছে না? তো এটা বাউতাবাজি বুয়া দেশকে ভারতের কাছে বিক্রি করে দিছে। এইটার থেকে আমাদের পুনরুদ্ধার করতে হলে হাসিনার পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির মালিক ভাইয়ের সাথে, আমাদের সাথে আরো অনেকেই এখানে যুক্ত হয়েছেন। যে আপনি কিছু বলবেন, আসেন সামনে আসেন। দর্শক, আমরা এই ভাইয়ের সাথে আগেও কথা বল, আপনারা একটু
একটু পিছনে আসেন। আমরা কথা বলছিলাম, তার কথা অসমাপ্ত থাকতেই আমরা মালিক ভাইকে পেয়ে যাই, আমরা ওনার থেকে তার বাকি কথাগুলো শুনবো। প্লিজ আপনি বলেন। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বেদনাদায়ক, আজ 4 দিন হলো দেশে যোগাযোগ করতে পারছি না, ইন্টারনেট সেবা টোটালি বন্ধ। আমার মনে হয় এটা নজিরবিহীন। সরি, সারা পৃথিবীতে, গলাটা বসে গেছে, সারা পৃথিবীতে এরকম নজির নেই যে ইন্টারনেট বন্ধ করে রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে ঢুকে নির্যাতন, নিপীড়ন এবং সবাইকে ধরে এনে কিল করা, হত্যা করা, এটা নজিরবিহীন। আর সেকেন্ড, আমি আরেকটি কথা বলতে চাই। দেখেন, এই ভাষা আন্দোলন আমরা কিন্তু এই ছাত্ররাই করেছি। তার প্রেক্ষাপটে যদি বলতে হয়, আপনি কারফিউ ভঙ্গ করা হয়েছে সেই তখন থেকে। কারফিউ ভঙ্গ করে এখন যেভাবে ছাত্ররা নেমেছে, এটা আশা করি আগামী যে কয়েকটা ঘন্টার মধ্যে এর রেজাল্ট আশা করি আমরা পাবো, কারণ অলরেডি সরকার হেরে গেছে। আর মিথ্যা একটা রায় রেজাল্ট নিয়ে এসে মানুষকে দমিয়ে রাখা যাবে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনি সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই ভাষায়। আপনি কি কথা বলবেন বোন? আপনাদেরকে আসেন, আপনি যে আপনার নামটা বলবেন। আপনি? আমার নাম সাথী আক্তার। ওকে, আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? জি, আমি এনবিসির ওমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে নিয়োজিত আছি। আজকে এখানে কেন আসছেন? রাজনৈতিক পরিচয় নাকি নিজের আত্মপরিচয় নাকি? আজকে আমরা এখানে এসেছি আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, কোনো রাজনৈতিক দল না। আজকে যদি আপনি দেখেন যে বিএনপি আওয়ামী লীগ কোনো কথা নয়। আমরা 1971 সালে আমার ভাইয়েরা 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। এই জন্য আজকে কথা বলার আমাদের অধিকার নেই। একটা ভাই আবু সাইদ, সে বুক পেটে পুলিশের সামনে দাঁড়িয়েছিল এই আশা নিয়ে যে পুলিশ তাকে গুলি করবে না, কিন্তু পুলিশ তাকে কি নির্মম ভাবে গুলি করেছে। আদৌ কি আমরা স্বাধীন? আমরা আদৌ, আমার কাছে মনে হয় স্বাধীন না। 71 সালে রক্ত ঝরিয়ে বাইরা দেশ স্বাধীন করেছিল না, আমার কাছে মনে হয় তারা পাকিস্তানের শাসন আমল থেকে বেরিয়ে আসতে পেরেছে, বাট তারা আজও স্বাধীন হতে পারেনি। তো আমরা এখানে এসেছি আসলে আমাদের স্বাধীনতাটা ফিরিয়ে আনতে। বিএনপি আওয়ামী লীগ কোনো কথা না। আমরা যে জনগণ হিসেবে আমরা ভোটের অধিকার চাই, কথা বলার অধিকার চাই। কথা বললে যেন আমাদের গুলি খেতে না হতে হয়, এটা আমরা চাই। এজন্য ধন্যবাদ। বলবেন? ওকে, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা এসছে আজকের, যে আপনি আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আল নোমান। আপনি কোথেকে আসছেন? আমি আসছি বার্কিং থেকে। আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে আসছি। বাংলাদেশে এই খুনি হাসিনা যেভাবে আমাদের ভাই ও বোনদের ছাত্র জনতা সহ সাধারণ মানুষদের যেভাবে হত্যা করছে, আমরা কোনো ক্রমে মানতে পারতেছি না। বাসায় থাকি, বাসায় যেন আমাদের দিন কাটছে না, রাত কাটছে না, ঘুম আসতেছে না। যেভাবে নির্বিচারে শেখ হাসিনা হত্যা করতেছে মানুষকে, আমরা বাংলাদেশ সহ সারা দেশের, সারা পৃথিবীর মানুষদেরকে সকলকে বলতে চাই, আপনারা যে যেখানে আছেন ঘর থেকে বের হন, রাস্তায় আসেন, খুনি হাসিনাকে অনতিবিলম্বে না বলুন। এখানে আজকে আমরা প্রথমবারের মতো এটিএন বাংলার একটি প্রতিবেদন দেখলাম। সেখানে তো সরকার বা সরকারের পৃষ্ঠপোষক যারা আছেন তারা এটি বলার চেষ্টা করছেন যে এই যে গত কয়েকদিনের যে তাণ্ডব, যে বিধ্বস্ত ঢাকা নগরী, এর পিছনে কারণ হচ্ছে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সরাসরি পৃষ্ঠপোষক এবং ছাত্রদেরকে উস্কে দেওয়া। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে এটা সম্পূর্ণভাবে এটা একটা মিথ্যা। তারা একটি সত্যকে ঢাকার জন্য আরেকটি মিথ্যা, যেরকম ভাবে এই শেখ হাসিনা বারবার যে কোনো আন্দোলনের শুরুতে এই সঠিক ন্যায্য আন্দোলনকে অন্যদিকে দৃষ্টিগোচর করার জন্য বিএনপি এবং জামাতের দিকে সবসময় যে নাটক করে, সেই নাটক চিরাচরিত তাদের অভ্যাস, তাই তারা সেটাই বলবে। আসলে সেটা নয়, এটা বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের অধিকার। এই অধিকার আদায়ের জন্য মানুষ রাস্তায় নেমেছে এবং এই শেখ হাসিনাকে এখন আর কোঠা আন্দোলনের দাবি নয়, এখন বাংলাদেশের মানুষের মুক্তির দাবি, এক দফা দাবি। যতদিন এই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারবো, বাংলাদেশের গদি থেকে না নামাতে পারবো, ততদিন আমাদের সংগ্রাম আন্দোলন চলবে। সকলকে আমি বলবো, সবাই রাস্তায় নেমে পড়ুন। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আপনাদেরকে এই জায়গার অবস্থাটা একটু ঘুরে দেখাচ্ছি। আমরা কথা বলছিলাম বেশ কয়েক ভাইয়ের সাথে, আপনারা দেখেছেন এর মধ্যে এখানে অনেক লোকের সমাগম হয়েছে। আজকে এখানকার ওয়েদার খুবই গরম, চমৎকার সুন্দর হলেও প্রচন্ড গরমের কারণে এক জায়গাতে দাঁড়িয়ে থাকা অনেকটাই কষ্টকর হচ্ছে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একেবারে নিচের ফ্লোরে, যেখানে মূল বিক্ষোভকারীদের সমাবেশ ঘটেছে। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে গত কয়েকদিনে বাংলাদেশকে সম্পূর্ণ বিশ্বের
সমগ্র অঞ্চল থেকে আলাদা করে দেওয়া হয়েছে। কোনো যোগাযোগ ব্যবস্থা কোথাও বাংলাদেশের কারোর সাথেই করা সম্ভব হচ্ছে না। আমরা নিজেরা আমাদের পরিবার পরিজন যারা বাংলাদেশে রয়েছেন কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় একদিকে প্রবাসী হওয়া কারণে অনেকেই খুবই তৃষ্ণার মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন, সরি দুঃখিত। অন্যদিক দিয়ে যারা বাংলাদেশের অভ্যন্তরে রয়েছেন এই খবর বা সংবাদ না পাওয়ার কারণে তাদের অবস্থা সেখানে কি, এবং গত কয়েকদিনের যে বিধ্বস্ত ঢাকা নগরী ছিল, যে অবস্থা ছিল থমথমে ভাব, তারপরে কারফিউ ছিল, ধরপাকড় তো ছিলই, আর হামলা প্রতি হামলা এগুলো ছিল। এমন অবস্থায় বাংলাদেশের শেষ পর্যন্ত কি হয়েছে, যেহেতু এখানে কোনো আন্তর্জাতিক বা জাতীয় কোনো ধরনের মিডিয়াই সেখানে পৌঁছাতে পারেনি, শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষক কিছু সংখ্যক মিডিয়া কিছু কিছু সংবাদ করলে সেগুলোর উপরে জনগণ বিশ্বাস করতে পারছে না। আমরাও চেষ্টা করেছি বিভিন্নভাবে সংবাদগুলো সংগ্রহ করার জন্য, কিন্তু কোথাও কোনো সংবাদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা খুলে দেওয়া হয়নি, ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়নি, হোয়াটসঅ্যাপ চালু করা হয়নি, এবং অনেক জায়গাতে ইলেকট্রিসিটিও নেই। এই সংবাদও আমাদের কাছে এসছে। আমরা একটু এখানে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে বিক্ষিপ্তভাবে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন গ্রুপে গ্রুপে দলে দলে বিভক্ত হয়ে এখানে প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। আমরা এখানে একটি বিশাল ব্যানার দেখতে পাচ্ছি, সেই ব্যানারটিতে কিলার হাসিনা স্টেপ ডাউন এই ধরনের কথাগুলো লেখা আছে, এবং এই ব্যানারের নেতৃত্ব সম্ভবত মৌলানা শামীম দিচ্ছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, এখানে আজকে হাজার হাজার বিক্ষোভ হয়ে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে। আপনারা জানেন যে লন্ডনের ট্রাফালগার স্কোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এমনিতেই এই জায়গাটি 24 ঘন্টাই খুবই ব্যস্ত থাকে, তার উপরে এই ধরনের ডেমনস্ট্রেশনগুলো এই জায়গাকে আরো ব্যস্ত করে তোলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ন্যাশনাল আর্ট গ্যালারি রয়েছে, তার পাশে যে স্টেয়ারগুলো রয়েছে, সেই স্টেয়ার থেকে শুরু করে নিচে ফ্লোর পর্যন্ত অজস্র মানুষের একটি সমাগম এখানে ঘটেছে, এবং সবার মুখে একই কথা যে তারা বর্তমান সরকার প্রধানমন্ত্রী পদত্যাগ চাচ্ছেন। আমরা এখন কথা বলার চেষ্টা করবো শামীম ভাইয়ের সাথে, যদিও যখন উনি ফ্রি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা একটু চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে এসছেন, অনেকেই কষ্ট করে, অনেক ডিজেবলকেও আমরা দেখেছি যিনি হাঁটতে পারছেন না, হুইল চেয়ার করে আসছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে লিখে জানাবেন। আর আজকের এই লাইভটি আপনারা একটু শেয়ার করে নেবেন ইনশাল্লাহ। দর্শক, আমরা এখন কথা বলবো এখানে যারা বিক্ষোভ করছেন, নেতৃত্ব দিচ্ছেন মৌলানা শামীম আহমদ। আমরা তার সাথে কথা বলবো। শামীম ভাই, এক মিনিট। ও সরি, শামীম ভাই, আমরা দেখছি যে আপনি এখানে বিক্ষুব্ধ আছেন অনেকটাই। তো আমরা মালিক ভাইয়ের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলা হয়েছে। আপনার কাছ থেকে আমরা সর্বশেষ কি আপডেট পেতে পারি, কোনো পজিটিভ কোনো কিছু প্লিজ? অসংখ্য ধন্যবাদ ভাইজান। বাংলাদেশের স্বৈরাচারী লেডি হিটলার মিস হাসিনা, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বাংলাদেশের স্বৈরাচারী লেডি হিটলার মিস হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কেবল খবর পেলাম বাংলাদেশের মানচিত্রের মধ্যে শেখ হাসিনা নেই, পালিয়ে গিয়েছে। আপনারা জানেন স্টুডেন্টদেরকে নিয়ে যে আন্দোলন হয়েছিল, কোনো আন্দোলন, সেই ভুয়া রায় আমরা মানি না। স্টুডেন্টরা ভোটদান করেছে, প্রত্যাখ্যান করেছে। শামীম ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আপনি সংবাদ পেয়েছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটি যথার্থতা কি? এটি কতটুকু? আমরা গতকালকে দেখেছি যে ইন্ডিয়ান টুইটারও দিয়েছেন শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন। বাংলাদেশের জনগণকে আজকে আমরা যারা প্রবাসে রয়েছি, কোটি কোটি প্রবাসীতে আজকে মনে হচ্ছে এতিম বানিয়েছে। এইভাবে করে আজকে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী আজকে 5 দিন পর্যন্ত বাংলাদেশ থেকে সবকিছু বিচ্ছিন্ন হয়েছে। আমরা লন্ডনে রয়েছি, আমাদের গার্ডিয়ান, আমাদের আত্মীয় স্বজন কারোর সাথে কথা বলতে পারছি না। বাংলাদেশ আজকে একটা এমন ভিন্ন রাজ্য করেছে, বাংলাদেশে 12টা বাজিয়েছে এই খুনি হাসিনা। আমরা জানতে পারলাম তিনি পালিয়ে গিয়েছেন। যদি পালিয়ে গিয়ে নাও থাকেন, বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা খুনি হাসিনাকে বের করে নিয়ে আসবে। ওখান থেকে তার পদত্যাগ করতেই হবে। পদত্যাগ ছাড়া সাকিবের কোনো গতি নাই। আরেকটা প্রশ্ন করবো যে এখানে আসলে কি আপনারা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসছেন, নাকি সাধারণ মানুষ হিসেবে এখানে ছাত্রদের সাথে সহমর্মিতা? আমরা এখানে এসেছি
ছাত্রদের সাথে সহমর্মিতা জানাতে এসেছি আমরা। বাংলাদেশি কমিটি হাজার হাজার লোক এসেছে, হাজার হাজার লোক এসেছে এখানে। শুধুমাত্র একটাই সবার দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এই বাংলাদেশটা নামক যে দেশটা রয়েছে, এই বাংলাদেশটাকে সংস্কার করতে হবে। এই খুনি হাসিনার মাধ্যমে দেশের 12টা বাজিয়েছে, এই জন্য চাচ্ছে বাংলাদেশের মানুষ আজকে খুনি হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, হাসিনা তুই কমে যাবি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে আমরা যাদের সাথে কথা বলছি অনেকেরই দাবি হচ্ছে যে শেখ হাসিনা যেন অনতি বিলম্বে পদত্যাগ করেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি আদৌ পদত্যাগ করবেন? অতীত এমন ঘটনা বাংলাদেশের নজিরবিহীনভাবে অনেকবারই ঘটেছে, কিন্তু আমরা কখনোই তাকে পদত্যাগ করতে দেখিনি। এমনকি প্রতিটি আন্দোলন কোনো একটি জায়গায় গিয়ে সেখানেই থেমে যায়। দর্শক, এখানে আমরা কথা বলার চেষ্টা করব। যদি অন্য কোনো ভাই, আপনি কি কথা বলবেন? ওকে, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব। এই অঞ্চলটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানকার যে জনগণ আজকে এত বিক্ষুব্ধ হয়ে গিয়েছে, তাদের আত্মীয় স্বজন, ভাই বেরাত, বন্ধু বান্ধব কারোর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। এমনকি আমরা চেষ্টা করে বাংলাদেশের কোনো সংবাদ পাচ্ছি না। বাংলাদেশকে একটি সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রেখে এইভাবে কোনো অতীতে কখনো হয়নি এবং পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রেই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। হয়তো স্বল্পকালীন সময়ের জন্য আংশিকভাবে কোনো একটি অংশ এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু সমগ্র বাংলাদেশকে সমগ্র বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে একটি অন্ধকারের মধ্যে রেখে এই মুহূর্তে কি হচ্ছে, জনগণ থেকে শুরু করে দেশে এবং প্রবাসী সকলেই কিন্তু প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন। আসুন আমরা এখন আপনাদেরকে ট্রাভেলগার স্কয়ারের অন্যান্য অংশগুলো ঘুরে দেখাবো। এই লাইভটি একটু শেয়ার করে নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট র্যালিটি ধীরে 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 ট্রাফালগার স্কয়ারের অন্যদিকে চলে যাচ্ছে। এখানে একটি র্যালি নয়, আসলে এখানে ছোট ছোট অনেকগুলো র্যালি হচ্ছে এবং প্রত্যেকটি র্যালিতেই 10-15 জন, 20 জন, 25 জন এইভাবেই। অর্থাৎ এইবার আমরা এই জিনিসটা লক্ষ্য করি, যেটা প্রতিবারই বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা দেখি যে বিশাল র্যালি লন্ডনের কোনো এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি সবাই ট্রাফালগার স্কয়ারে জমাটবদ্ধ হয়েছেন। এবং এর আগে আমরা গত সপ্তাহে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে লন্ডনের আলতাফ পার্কে একটি এই ধরনের বিশাল বিক্ষোভ জনসমাবেশ ছিল এবং সেই সমাবেশকে কেন্দ্র করে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং অনেকেই গ্রেফতার হয়েছেন। সম্ভবত এই কারণেই আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে অনেকটাই ওপেন র্যালিগুলা হয়তো পারমিশন দেওয়া হচ্ছে না, আমরা সঠিক বলতে পারবো না। তবে আমরা মনে করি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে প্রতিবাদ করার, বিক্ষোভ করার। কিন্তু সেই প্রতিবাদ এবং বিক্ষোভ যখন তাণ্ডবে রূপান্তরিত হয় অথবা কোনো দেশের প্রপার্টিকে ভ্যান্ডালাইজ করা হয়, তখন সেই দেশ, সেই রাষ্ট্র, সেই সমাজ ব্যবস্থা, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো অদূর ভবিষ্যতে এই ধরনের পারমিশন নাও দিতে পারে। সেই জন্য আমি, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন এবং সবসময় আমাদের লাইভগুলো দেখে থাকেন, আমরা সবসময় এই কথাগুলি বলে থাকি। আমরা যা কিছু বলি আমাদের নিজের কোনো কথা থাকে না, আমরা এই কথাগুলোকে জনগণের থেকে সংগ্রহ করে তারপর তাদের কথাগুলোই আমাদের নিজের ভাষায় তুলে ধরি। আমরা চেষ্টা করি সরকার পক্ষ কি বুঝাতে চাচ্ছে সেটি যেমন বুঝাতে, অনুরূপভাবে বিপক্ষীয় দলগুলো, রাজনৈতিক অরাজনৈতিক যত ধরনের দল আছে তারা কি বুঝাতে চাচ্ছে, কি মেসেজ সরকারের কাছে পৌঁছাতে চাচ্ছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত ট্রাফালগার স্কয়ার, যেটিকে কেন্দ্র করে, যেটি লোয়ার লেভেলে এখানে আজকে হাজার হাজার বাংলাদেশি সাধারণ মানুষের সমাগম ঘটেছে, যেখানে আসার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের চলমান যে অস্থিতিশীল পরিস্থিতি, যেটাকে কেউ গণহত্যা বলছেন, কেউ খুন বলছেন, কেউ গুম বলছেন, আমরা এগুলো কোনো কিছুই বলতে চাই না। আমরা শুধুমাত্র বলতে চাই যা কিছুই হচ্ছে তা কেন অস্পষ্ট থাকবে, আমরা কেন জানতে পারবো না। তবে মিডিয়ার মাধ্যমে, সেটি তৃতীয় পক্ষ মিডিয়া অথবা সরকারি মিডিয়ার মাধ্যমে আমরা অন্তত পক্ষে নিশ্চিত হয়ে যে শতাধিক ছাত্ররা এই সংগ্রামে তাদের জীবন হারিয়েছে। আমরা বলতে চাই যে শতাধিক ছাত্ররা জীবন হারিয়েছে, এটি অনেক বড় ধরনের একটি বিষয়, যেখানে একটি সভ্য রাষ্ট্রে একজন মানুষের জীবন চলে গেলে সেই রাষ্ট্রের ব্যবস্থা সম্পূর্ণ পাল্টে যায় এবং
সেই রাষ্ট্রে যারাই এর জন্য দায়ী হয় তাদেরকে বিচারের কাঠগড়ায় আসতে হয়। আমাদের দেশে এই সংস্কৃতি এখনো পর্যন্ত আমরা দেখি না। আমরা জানি না কবে পর্যন্ত বাংলাদেশের এই ধরনের সংস্কৃতি আসবে, এই আইনগুলো বলবৎ হবে। আইন রয়েছে আমাদের দেশে, কিন্তু আইনের প্রয়োগ নেই, আইনের শুধুমাত্র প্রণয়ন রয়েছে। দর্শক, এখানে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন শব্দে বাক্যে তারা স্লোগান দিচ্ছেন। আমরা একটু চলে যাচ্ছি অন্যদিকে, যেখান থেকে আমরা ট্রাফালগার স্কয়ারের অন্য প্রান্তে যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন। শুভ দর্শক, আর কি কথা এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এখানে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া একটি অবস্থান রয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতেই পারে। তবে এই ট্রাফালগার স্কয়ার, পার্লামেন্ট হাউস থেকে শুরু করে অত্র অঞ্চলে সবসময় এমনিতেই একটি নিরাপত্তা থাকে। তার উপরে যখন কোনো ডেমনস্ট্রেশন বা এ ধরনের কোনো বিক্ষোভ থাকে তখন অতিরিক্ত পাহারা, অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। দর্শক, আসুন আমরা আপনাদেরকে সেই মূল পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি, যেখান থেকে আজকের এই মূল মঞ্চ সেখানে যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা কারোর সাথে কথা বলবো ইনশাল্লাহ। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, আমি সারোয়ার আছি আপনাদের সাথে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকের এই ট্রাফালগার স্কয়ার থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, তারা কি বলতে চাচ্ছেন সেই তাদের কথাগুলো আপনাদেরকে তুলে ধরা। এখানে অনেকেই নানান ধরনের গেঞ্জি, লাল গেঞ্জি করে আসছেন। তো আমি তাদের সাথে কথা বলবো, আমরা দেখি প্রথমে তারা কারা। দর্শক, এইবার আমরা দেখলাম যে একটি নতুন স্লোগান সংযোজন হয়েছে বাংলাদেশের ইতিহাসে। দর্শক, আমরা এখন 2-3 এখানে আসা আগন্ত বিক্ষোভকারীদের সাথে কথা বলবো, যারা দূর দূরান্ত থেকে এসেছেন। দর্শক, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ভাই, আপনার নাম কি? আমার নাম আমিনুল ইসলাম মাহমুদ। মাহমুদ ভাই, আপনি কোথায় থেকে এসেছেন? আমি ইসলামে থাকি, বাংলাদেশের সিলেটে আমার বাড়ি। সিলেটে বাড়ি। যে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে যাচ্ছি, আজকে যারা আপনি এখানে দেখতেছেন যে লোকজন আসছে, তারা সবাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকের এই স্বাধীনতাকামী মানুষের সাথে এসেছে এবং এই মুক্তিযুদ্ধের বিজয়ের সাক্ষী হিসেবে থাকতে চায়। শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য, দেশ এবং বিদেশে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এবং প্রতিটা হত্যার বদলা নেওয়ার জন্য, প্রতিটা ভুলের, প্রতিটা রক্তে ফোটার বদলা নেওয়ার জন্য আজকে সাধারণ আপামর মুক্তিকামীর জন্য। মাহমুদ ভাই, যদি শেখ হাসিনার পতন না হয়, আপনারা জানেন অলরেডি 476 জন সাধারণ মানুষের লাশ বাংলাদেশে অফিসিয়ালি বলা হচ্ছে। এটা কোন অফিসিয়ালি? আমরা তো কোনো অফিসিয়ালি দেখি। দ্য মিরর এশিয়া যেটা আছে, ওই নিউজ পেপারটা দিচ্ছে তারা, গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে, আপনি দেখে নেবেন আজকে। কিন্তু আনঅফিসিয়ালি একটা 1000-এর উপরে আমরা জানি। এবং এই রক্তবিন্দু, এই লাশ, এই হত্যার প্রতিবাদ যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশ পৃথিবীর বুকে একটা বর্বরিত রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। সুতরাং যদি আওয়ামী লীগের পতন না হয়, 50 বছরের জন্য মানুষের হৃদয়ে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। আপনি জানেন, মানুষ আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছে না। ছাত্রলীগের যে সভাপতি মানুষকে হত্যার জন্য হুমকি দিয়েছিল, সেই সভাপতিকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনার যথাযথ খবর পাওয়া যাচ্ছে না। সুতরাং অলরেডি জনগণের বিজয় হয়ে গেছে। মাহমুদ ভাই, আমরা আসলে এটি তো একটি বিষয় যেটি আপনি বললেন, অবশ্যই প্রবাসী থেকে আমরা সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছি, কিন্তু তার চেয়ে বড় উৎকণ্ঠা হচ্ছে যে এই মুহূর্তে বিদ্যুৎ, ইন্টারনেট সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশকে পুরো বিশ্ব থেকে আলাদা করে অন্ধকার গহ্বরে রাখা হয়েছে। এই বিষয়ে আপনার আত্মীয় স্বজন কারোর সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা, এবং এই সমস্যা থেকে শেখ হাসিনা হয়তো একদিন ক্ষমতায় থাকবেন না, এর বিচার হয়তো একদিন হবে, কিন্তু আপাত দৃষ্টিতে এই যে অবস্থা বিরাজমান করছে, তার থেকে মুক্তির কি পথ? আমরা আসলে আপনি যে কথা বলছেন, খুব ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। বিশেষ করে আমি খুব কষ্ট করে একটা অ্যাপসের মাধ্যমে আজকে সকালে পরিবারের সাথে যোগাযোগ করি। খুব একটা ভয়াবহ অবস্থা। ওনারা আসলে প্রস্তুতি নিয়ে বসে আছেন কোন সময় হামলা হতে পারে, কি হবে। আমি বলতে চাই, আপনারা জানেন এই পরিস্থিতি যেটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু কোনো গোলযোগ ত্রুটির কারণে হয় নাই। এটা সরকারের পক্ষ থেকে, যাতে বিশ্বের বহির্বিশ্বে কেউ বাংলাদেশের অবস্থা না জানে। আপনি জানেন গাজায় জেনোসাইড হচ্ছে, কিন্তু আমরা জানি, কিন্তু বাংলাদেশে জেনোসাইড হচ্ছে আমরা জানতে পারতেছি না, কারণ সরকারের সরাসরি হস্তক্ষেপে
আপনি জানেন জুনায়েদ আহমদ পলক সরকারের মন্ত্রী, উনি সরাসরি হস্তক্ষেপ করে এই ইন্টারনেট বন্ধ রেখেছেন। কিন্তু সরকারের পৃষ্ঠপোষক বিভিন্ন দালাল মিডিয়া বলেন আর যাই বলেন, তারা তো দাবি করছে যে এগুলো সব ছাত্রদের ভিতরে জামাত শিবির ঢোকে, তারপরে বিএনপি ঢোকে, এই কাজগুলো। এটা মিথ্যা কথা। আমরা একজন ডক্টরের সাথে আমেরিকায় যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন এখন একটা পদ্ধতি বাকি আছে, যদি একজন মানুষ একটা হাই কনফিগারেশনের ফোন নিয়ে বর্ডারের পাশে যেতে পারে এবং ওইখানে ইসলামের সাথে কানেক্ট করতে পারে, ওইখানে কিউআর কোড দিয়ে ওইটা কানেকশন করা যায়। তো এই পদ্ধতি এবং সেনাবাহিনীর নিজস্ব নেটওয়ার্ক আছে, আপনি জানেন, আপনারা দেখবেন সেনাবাহিনীর ড্রোনও চালাচ্ছে, সেই নেটওয়ার্ক দিয়ে বাংলাদেশের সরকারের মদতপুষ্ট কিছু চ্যানেল, বিশেষ করে সময় টিভি এবং 71 টিভি, আমি সরাসরি বললাম, তারা বিটিভির পরিবর্তে বাংলাদেশ সরকারের দালালি করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। কিন্তু মানুষ যে বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের মধ্যে যেভাবে মানুষ আন্দোলনের মাধ্যমে মেসেজ পৌঁছে দিতেছে, তার মাধ্যমে আমরা আশা করি বিশ্ব মিডিয়া এটা ফুটে উঠবে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজকে এখানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই মুহূর্তে আমি রয়েছি ট্রাভেলগার স্কোয়ারে। আমরা কথা বলছিলাম যা অনেক দূর থেকে এসছেন মাহমুদ ভাইয়ের সাথে, আরো অনেকের সাথে আমরা কথা বলবো, সাথেই থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন মালিক ভাইয়ের নেতৃত্বে একটি ছোট্ট দল নেমে আসছে উপর থেকে নিচের দিকে। আমরা দেখি দর্শক ছোট ছোট র্যালিগুলো ধীরে ধীরে গিয়ে সম্ভবত হচ্ছে ট্রাফালগার স্কোয়ারের ঠিক মাঝখানে। আমরা আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক অপর দিকে, যেদিকে আমরা ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাই বোনেরা নানান রঙে বাংলাদেশের পতাকার সাজে সেজেছেন তারা। আমরা তাদের সাথেও কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আস্তে আস্তে এই এখানকার যে সমাবেশ ছিল এটি অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্ভবত অন্যদিকে চলে যাচ্ছে। আমরা এই দলটিকে একটু ফলো করব। দর্শক আমরা মাইক্রোফোন দিচ্ছি। ভাই আপনার এখানে লেখা আছে আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ এবং বাংলাদেশের একজন সক্রিয় আন্দোলন কর্মী এবং ছাত্রদের সাথে যে আন্দোলন হয়েছিল তার সাথে একাত্মতা প্রকাশ করে আজকে এখানে উপস্থিত হয়েছি। 1971 সালে আমাদের পূর্বসূরীরা এই ট্রাফালগার স্কয়ারে সমবেত হয়েছিল, তারা স্বাধীনতার পক্ষে কথা বলেছিল এবং তার ফলশ্রুতিতে আমরা একটা স্বাধীন দেশ গড়তে পেরেছিলাম। আজকে এই স্বাধীনতার এত বছর পরেও আমরা এই ছাত্রদের আন্দোলন হয়েছে, এটা শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ছাত্রদের লাশের হিসাব নিতে, আমাদের দাবি আন্দোলনের পূরণ করতে। আমরা আশা করি আমরা আবার নতুন আর একটা স্বাধীন দেশ পাবো। মুক্তিযুদ্ধের এটা হবে আমাদের দ্বিতীয় মুক্তিযোদ্ধা। ধন্যবাদ সবাইকে এই আন্দোলনে শরীক থাকার জন্য। আমরা এখন পার্লামেন্টের দিকে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুধু আমার দেশের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য বলতে চাই, তোমরা সবাই এখানে আমরা প্রবাসী যারা আছি তারাও তোমাদের সাথে আছি। এই খুনি হাসিনা তোমাদেরকে দাবায় রাখতে পারবে না। তোমাদের পাশে থেকে আমরা রক্ত দিতে পারিনি, কিন্তু আমরা এখান থেকে যতটুকু সম্ভব তোমাদের সাথে আছি। আমরা এখন 1971 সালে মানুষ রেডিও নিয়ে বসে থাকতো কেন তা বুঝতে পারছি। আমরা শুধু স্ক্রল করি, ফেসবুকে স্ক্রল করে তোমাদের খবর জানতে চেষ্টা করি, কিন্তু সরকার নেট বন্ধ করে দেওয়ার জন্য আমরা আমাদের মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন। আমরা তোমাদের সাথে আছি, তোমরা যা কিছু আছে তাই নিয়ে শুধু এগিয়ে যাও, এই সরকারের প্রতিরোধ করো। দরকার হয় আমরা প্রবাসীরা আবারও দেশ পুনর্গঠনে তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ। দর্শক আমরা আপনাদেরকে আবারও ট্রাফালগার স্কয়ারের সেই উঁচু স্থানের দিকে নিয়ে যাচ্ছি, যেখান থেকে আজকের এই
সমাবেশটি বা বিক্ষোভটি পরিচালিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক ভাই বাংলাদেশের মানচিত্র সামনে রেখে তারা তাদের মনোভাব, তাদের বিক্ষোভের ভাষায় তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ধীরে ধীরে এই লাইনগুলো নিচের দিকে নেমে আসছে। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আপনারা দয়া করে লাইভটি শেয়ার করবেন। আর আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কোনো সম্প্রচার হচ্ছে না, যে কারণে আমাদের এই কথাগুলো যখন হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের বা আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের কানে যাবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, তখন হয়তো তাদের বলার এখনকার যে কথাগুলো তখন সেই কথাগুলো অন্য ধরনের কথা হয়ে যাবে। দর্শক, আমরা আসুন আপনাদেরকে দিয়ে যাই আরেকটু অন্যদিকে। আমরা যখন এখানে এসছি ট্রাফালগার স্কোয়ারের সৌন্দর্য, তার পাশাপাশি আমরা কথা বল দর্শক, আমরা এখন এখানে কয়েক ভাই আছেন, তাদের সাথে কথা বলবো। আপনারা সাথে থাকেন, আমরা চেষ্টা করবো যে তাদের সাথে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আসেন আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি এবং আপনি কোথেকে এসেছেন? আরেকটু সামনে আসেন। আমার নাম শওকত, আমি লন্ডন থেকে এসেছি। এই বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন, আপনি তো লন্ডনে আছেন, আমি লন্ডনে আছি, তো বাংলাদেশে এই যে সিচুয়েশনের উপর নির্ভর করে আজকে আমরা হাউস অফ পার্লামেন্ট এবং হাউস অফ স্কোয়ারে আমরা প্রতিবাদ করতে আসছি। কারণ বর্তমান যে সরকার, যে অবৈধ সরকার, এই সরকার বারবার মানুষকে নির্যাতন নিপীড়ন করে চালিয়ে যাচ্ছে। এখন সাধারণ ছাত্রদের উপর যে নির্মম হামলা করতেছে, মারামারি করতেছে, ওদের বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার এই জনগণ। এই দেখেন আপনারা, এই আপনার টিভির নাম কি? সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা দেখতে থাকেন, লাইভটা শেয়ার করেন। দর্শক, আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো। উনি নাম হচ্ছে মহানুজ্জামান। আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি এবং আজকে তাদের সাথে কথা বলে এখানকার অবস্থা এবং অন্ধকারে বিবদমান বাংলাদেশের অবস্থা জানার চেষ্টা করেছি। আমি আপনার থেকে জানতে চাইব, এখান থেকে আমরা দেখছি যে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, এটিকে এখন পার্লামেন্টে যাচ্ছে, এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশে কি হচ্ছে? এই দুটি প্রশ্নের জবাব আপনি একসাথে দেবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমরা এখন বর্তমানে পার্লামেন্ট স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, লং মার্চ ফর পার্লামেন্ট স্কোয়ার। আর শুধু আমরা শেখ হাসিনার পতন চাই। বর্তমান দেশের যে অবস্থা, এই অরাজকতার অবস্থার অবসান সবাই আমরা চাচ্ছি। জরুরি ভিত্তিতে স্টেপ ডাউন হাসিনা, এর কোনো বিকল্প নাই। আর কত লাশ চাই? খুনি হাসিনা জবাব চাই। এটাই আমার শেষ বক্তব্য। আর সবাইকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। মহান, আসুন আমরা তাহলে দর্শক আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সারিবদ্ধভাবে এখন এই র্যালিটি সবাই কিন্তু এখন মূল র্যালিতে যোগ দিয়েছে এবং এই র্যালিটি এখন চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে, যেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং সেখান থেকে হয়তো স্মারকলিপি দেওয়া হবে। এখন এই র্যালিটি বিরাট আকার ধারণ করেছে। আমরা এতক্ষণ পর্যন্ত ট্রাফালগার স্কোয়ারে একটি জায়গাতে ছিলাম, কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন দলীয় ব্যানারে, অরাজনৈতিক ব্যানারে এবং রাজনৈতিক ব্যানারে এই বিক্ষোভকারীরা বিভিন্ন মিছিল এসছে, র্যালি এসছে এবং এই সকল র্যালি একটি জায়গায় এসে একত্রিত হয়ে এখন একটা বিশাল র্যালিতে পরিণত হয়েছে এবং এই র্যালিটি এখন যাচ্ছে পার্লামেন্ট স্কোয়ারের দিকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি র্যালির সাথে হেঁটে যাচ্ছি। এখানে পুলিশ প্রহারা রয়েছে, পর্যাপ্ত পরিমাণ পুলিশের বেষ্টনীতে প্রহারার মধ্য দিয়ে এই র্যালিটি এখন পার্লামেন্ট হাউসের দিকে। ওকে, থ্যাংক ইউ। তো সেদিকে যাচ্ছে, আপনারা সাথেই থাকবেন এবং আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেদিক দিয়ে। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, আমরা সবসময় একটি কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। আজ আর এই কথাটি বলতে না পারাটাও অনেকটা ব্যথা বেদনার অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রিয় এই দেশ, এই দেশের মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক, এদেশের মাটি ও মানুষের সাথে আমাদের ভালোবাসা
সবকিছু রয়েছে। আমরা একটু অপর দিকে চলে যাচ্ছি, কারণ এই লাইনটি ফলো করতে গেলে অনেক সময় চলে যাবে, তাই একটু আমি অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল র্যালি এই মুহূর্তে পার্লামেন্ট স্কয়ারের দিকে যাচ্ছে, আমরা তাদের সাথেই যাচ্ছি। সাথেই থাকবেন এবং লাইভটি একটু শেয়ার করবেন। আপনারা জানেন যে বিগত সপ্তাহখানেক থেকে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশে প্রবাসের মাটিতে যারা আছেন সবাই উৎকণ্ঠিত অবস্থায় আছেন। এরই মধ্যে বেশ কয়েকটি সমাবেশ, বিক্ষোভ, এমনকি অনেক কিছুটা অপ্রীতিকর ঘটনাও ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন র্যালিটি ধীরে 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 প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছে। আমি সারওয়ার আছি আপনাদের সাথে। শুরুর দিকে র্যালিতে বিক্ষোভকারীদের সংখ্যা যেমন ছিল, এখন তার থেকে কয়েক গুণ বেড়ে গেছে এবং লোকজন এখনো পর্যন্ত এসে যোগ দিচ্ছেন র্যালিতে। আসুন আমরা আপনাদেরকে এই র্যালিটির সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পার্লামেন্ট স্কয়ার ভবনের দিকে। দর্শক, এখানে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যারা রিপোর্টার আছেন তাদের পাশাপাশি পুলিশ তাদের নিজস্ব ক্যামেরা উঁচিয়ে রেখেছে, যাতে কোনো ধরনের অঘটন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটলে তারা যেন এই মুখগুলোকে শনাক্ত করতে পারে। এটি হচ্ছে একটি ব্রিটেনের এবং সভ্য সমাজের একটি সুন্দর ব্যবস্থাপনা, যেটির মাধ্যমে ক্রাইম প্রিভেনশন থেকে শুরু করে অনেক ধরনের র্যালি সামনের দিকে আসার গতি বেড়ে গেছে, তাই আমাদেরকে অনেকটাই দৌড়াতে হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল র্যালিটি এই মুহূর্তে মোটামুটি আমরা হোস্ট গার্ড প্যাভিলিয়নের সামনে চলে এসেছি। এখান থেকে মাত্র 100 বা 200 ইয়ার্ড গেলেই প্রধানমন্ত্রীর বাসভবন এবং তার থেকে আরও 100 ইয়ার্ড সামনে গেলেই পার্লামেন্ট স্কয়ার রয়েছে। আজকের এই র্যালিটি আমি জানতে পেরেছি যে পার্লামেন্ট স্কয়ারে গিয়ে শেষ হবে, তাই সুপ্রিয় দর্শক আপনারা সাথেই থাকুন। এবং এই মুহূর্তে র্যালিটি একটু থেমে গেছে, থেমে র্যালিটিকে অর্গানাইজ করার চেষ্টা করা হচ্ছে। র্যালির নেতৃত্বে রয়েছেন আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ। আমরা তাদের সাথে মূল স্পটে, মূল গন্তব্যে পৌঁছার পর কথা বলবো ইনশাল্লাহ। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমি সারওয়ার রয়েছি আপনাদের সাথে। দর্শক, একটি কথা বলে রাখি, এই আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং র্যালির নিরাপত্তা প্লাস এখানকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে জায়গায় জায়গায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে, পুলিশের গাড়ি রয়েছে এবং পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু উত্তেজিত জনতা, আবার উত্তেজিত বলবো আবার উৎকণ্ঠিত বলবো, যেহেতু বাংলাদেশকে সম্পূর্ণরূপে পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করে রাখা হয়েছে, সুতরাং অনেকেই উৎকণ্ঠিত রয়েছেন, যে কারণে কোনো একটি ঘটনা যাতে না ঘটে এই অবস্থায় অনেক সময় সামান্য উস্কানিত কোনো ঘটনা ঘটতে পারে, যে কারণে পুলিশের সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালিটি এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আরেকটু অর্গানাইজ করে র্যালিটি সামনের দিকে আসবে। আমরা এই পথ দিয়ে যাব, সামনের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালি করে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখি কতদূর পর্যন্ত, এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই। আমরা পোস্টের মধ্যে দেখেছি পার্লামেন্ট স্কয়ারে, সুতরাং পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত গিয়েই এই র্যালিটি হয়তো শেষ হবে। এবং
যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভটি একটু শেয়ার করে নেবেন এবং আপনাদের সুচিন্তিত কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে লিখে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা জানি যারা প্রবাসে, আমিও প্রবাসে, সবাই প্রবাসে আছি, আমরা আমাদের স্বজনদের কোনো সংবাদ না পাওয়ার কারণে উৎকণ্ঠিত অবস্থায় রয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রিপোর্টার প্লাস পুলিশের নিজস্ব ক্যামেরা, সো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের নিজস্ব ক্যামেরা দিয়ে কিভাবে লাইভ মনিটর করা হচ্ছে। সুতরাং এখানকার আইন কানুন, আইন শৃঙ্খলা সকলেই জানা, যে কারণে এই দেশে গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি মানুষজন গণতান্ত্রিক অধিকারকে চর্চা যেমন করে, অনুরূপভাবে মাঝে মধ্যে একটু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও এটি কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আকার ধারণ করে না। তারপরও সতর্ক থাকা প্রয়োজন, কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে যে সুযোগ করে দেওয়া হয়েছে, আমাদের কথা বলার অধিকার, আমাদের বিক্ষোভ করার অধিকার, আমাদের চিন্তার অধিকার, আমাদের কাপড় চোপড় পোশাক পরিচ্ছদের যে বিষয়গুলো রয়েছে, এই সব কিছুর অধিকার যেমন তারা নিশ্চিত করছে, অনুরূপভাবে আমরা সবসময় এটিই প্রত্যাশা করি এই দেশের যে কনস্টিটিউশন, এই দেশের যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে আমাদের কিন্তু তার থেকে কম নয়, কিন্তু আমরা কেন সেটি চর্চা করতে পারি না, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমরা এখন দেখতে পাচ্ছি এই মিছিলটির, এই বিক্ষোভটির সামনে রয়েছেন বিভিন্ন দলের নেতা কর্মী বৃন্দ এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর দর্শক, হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে চলে আসছি এবং সেখানে পৌঁছার পরই আমরা এখানকার যারা র্যালিতে যুক্ত আছেন তাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। দর্শক, ইচ্ছে করে আমি একটু দূরে সরে আসলাম যাতে এখানে দাঁড়িয়েই আমি পরিপূর্ণ র্যালিটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। অনেক ক্লান্ত হয়ে গেছে। আপনারা জানেন যে কোনো একটি বিক্ষোভ বা প্রতিবাদ র্যালির সাথে তাল মিলিয়ে চলা খুবই কঠিন, কারণ হঠাৎ করে র্যালির স্পিড বেড়ে যায়, আবার হঠাৎ করে কমে যায়। দর্শক, আমি এখান থেকেই আজকের এই র্যালির একেবারে শেষ পর্যন্ত যে দৃশ্য রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল র্যালিটি ধীরে ধীরে সামনের দিকে আসছে এবং এই আমরা কথা বলবো অনেকের সাথে ইনশাল্লাহ। আপনি কথা বলবেন? ইসলাম, আপনার নামটা বলেন এবং শাহিন মিয়া। ইয়েস, কোথেকে আসছেন? আমি পার্কিং থেকে এসেছি। ওকে, আমরা একটু মুভিংটা থাকতে থ্যাংক ইউ বলবেন। দর্শক, আমরা এখানে কথা